আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ঈদের দ্বিতীয় দিনেও চলছে কুরবানি। সড়ক দুর্ঘটনায় ঈদের দিনে নিহত ২৬। আদিন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। দেশে পৌঁছেছে ইরাকে নিহত প্রবাসী শ্রাবণের মরদেহ। ৮০০ কোটি ইউরো পাচার, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রক। কুরবানি থেকে বাঁচলেও নামের সম্মান বাঁচল না ট্রাম্পের, চিড়িয়াখানায় বানান ভুল। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের ৪ বাংলাদেশি আহত। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতা, ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে দ্বিতীয় দিনের মতো পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। শুক্রবার সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় পশু কুরবানিতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই। ঢাকার বিভিন্ন এলাকায় দেখা গেছে কেউ পারিবারিক রীতি মেনে ঈদের দ্বিতীয় দিনেও কুরবানি দিচ্ছেন, আবার কেউ ঈদের দিন কসাই সংকট ও অতিরিক্ত ভিড়ের কারণে আজ পশু জবাই করছেন। ঈদের প্রথম দিনে কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে, পাশাপাশি অতিরিক্ত চাপের কারণে মাংস প্রস্তুত ও সংরক্ষণেও নানা ভোগান্তি হয়। এ কারণে অনেকেই পরের দিন কুরবানি করাকে বেশি স্বস্তিদায়ক মনে করছেন। রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা ইকবাল হোসেন জানান, তাদের পরিবারের বহু বছর ধরেই ঈদের দ্বিতীয় দিনে কুরবানি দেওয়ার প্রচলন রয়েছে। এবারও তারা সেই পারিবারিক ঐতিহ্য অনুসরণ করছেন। ইসলামী শরিয়া অনুযায়ী জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত কুরবানি করা যায়। তাই সামর্থ্য অনুযায়ী মুসলমানরা এই ৩ দিনের মধ্যে পশু কুরবানি করতে পারেন। ফলে কোনো কারণে ঈদের দিন কুরবানি সম্ভব না হলে পরবর্তী ২ দিনেও কুরবানি আদায় করা বৈধ। ঈদের আনন্দঘন মুহূর্তেও সড়কে থামেনি মৃত্যু মিছিল। একদিনে সারা দেশে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এসব নিহতের ঘটনা ঘটে। এর মধ্যে গোপালগঞ্জে ৫ জন, গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩ জন, দিনাজপুর, নরসিংদী ও পটুয়াখালীতে ২ জন করে এবং ফরিদপুরে ৪ জন, চট্টগ্রামে ৩ জন, বগুড়ায় ২ জন ও মাদারীপুর, টাঙ্গাইল ও নড়াইলে ১ জন করে নিহত হয়েছেন। অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করবেন বলে ঢাকা থেকে বাসে করে রওনা হয়েছিলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কোলার দনিয়া গ্রামের সোহাগ। ঈদের দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার বেদগ্রাম স্ট্যান্ডে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই পরিবারের ৩ জন সহ মোট ৫ জন নিহত হয়েছেন। ঈদের আনন্দঘন মুহূর্ত যেন মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে পটুয়াখালীর গলাচিপায়। ঈদের দিন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শিকলবাহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর মগবাজারে আদিন হাসপাতালের ৬ শিশুর মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। আগামীকাল শনিবার এ বিষয়ে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে। এর আগে বুধবার সকালে আদিন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। জানা যায়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল ১১ জন মা ও ৬ শিশু। মঙ্গলবার দিবাগত রাতে ঠান্ডা অনুভব করায় এক মা নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী নার্সও প্রায় ১ ঘন্টা এসি বন্ধ রাখেন, কিন্তু পরে আবার এসি চালু করা হয়। এই ঘটনায় কিছুক্ষণের মধ্যেই ২ নবজাতক অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের এনআইসিইউতে নিতে বলা হয়। ধীরে ধীরে এর সংখ্যা বাড়তে থাকে। পরে সকালে একে একে ৬ নবজাতকই মারা যায়। পুলিশের প্রাথমিক ধারণা, পোস্ট ডেলিভারি ওয়ার্ডের এসি ১ ঘন্টা বন্ধ থাকায় মারা গেছে কোমলমতি শিশুরা। স্বজনরা এর জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্ব অবহেলাকে দুষছেন। এ ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চ পর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই সঙ্গে ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়। ইরাকি মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শ্রাবণের মরদেহ অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
ভোর 5:15 শ্রাবণের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সেখানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহটি গ্রহণ করেন। এ সময় নিহতদের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রতিমন্ত্রী। নিহত মোহাম্মদ শ্রাবণ মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের মোহাম্মদ নলি মিয়ার সন্তান। জীবিকার সন্ধানে 10 বছর আগে তিনি ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে এক মিসাইল হামলায় তিনি প্রাণ হারান। 8 কোটি ইউরো পাচার, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রক। বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইপ্রাসের নিকোসিয়া জেলা আদালত লিমাসোল জেলার পারেখ লিসিয়ায় সাইফুল আলমের ওই বাড়ি ক্রক করে। ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে 800 কোটি ইউরো পাচারের অভিযোগ তদন্তের মুখে বাংলাদেশের এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন বিলাসবহুল একটি দোতলা বাড়ি ক্রয় করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সাইপ্রাস মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ব্যাংক জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এবং বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে নিকোসিয়া জেলা আদালত লিমাসোল জেলার পারেখ লিসিয়ায় অবস্থিত সাইফুল আলমের ওই সম্পত্তি ক্রয় করে। সাইপ্রাসের মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিটের একটি আবেদনের পর গত 19 মে এই ক্রক আদেশ জারি করা হয়। বাংলাদেশ কর্তৃপক্ষের মাধ্যমে শুরু হওয়া পারস্পরিক আইনি সহায়তা প্রক্রিয়ার অধীনে এই তদন্তের অনুরোধটি করা হয়েছিল। এস আলম নামে বেশি পরিচিত সাইফুল আলম অবশ্য কোনো ধরনের অন্যায় বা অপরাধের কথা অস্বীকার করেছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে সাইফুল আলমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। তার এবং তার পরিবারের সদস্য সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পত্তি জব্দের আদেশ এসেছে আদালত থেকে। রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। বৃহস্পতিবার ঈদুল আজহার দিন বিকেলে এই চিত্র দেখা গেছে। তবে চিড়িয়াখানার 7 নম্বর শেডে মহিষটিকে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করার পর দেখা যায় এক নতুন বিপত্তি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তৈরি করা তথ্য বোর্ডে মহিষটির ইংরেজি নামে এক অদ্ভুত ও হাস্যকর বানান ভুল ধরা পড়ে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া পরিচিত ফলকে মহিষটির বাংলা নাম ডোনাল্ড ট্রাম্প লেখার পরিবর্তে ট্রাইপিং মিস্টেকের কারণে লেখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বানানের ট্রয় র যুক্ত অক্ষরের পরিবর্তে টয় টয়ের যুক্তাক্ষর ব্যবহার করায় পুরো নামের অর্থই বদলে গেছে। বিষয়টি চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের নজর এলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে হাস্যরস ও নতুন ট্রেন্ড ছড়িয়ে পড়ে। চিড়িয়াখানায় মহিষটি ডোনাল্ড ট্রাম্প লেখা বোর্ডটি দেখার পর থেকে দর্শনার্থী এবং নেটিজেনদের মধ্যে নানা রসাত্মক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে বলছেন কুরবানি থেকে বাঁচলেও ট্রাম্পের নামের সম্মান বাঁচল না। আবার অনেকে বিষয়টিকে কর্তৃপক্ষের চরম গাফলতি হিসেবে দেখছেন। ইরানের বুশেহর প্রদেশের আকাশে একটি শত্রু ভাবাপন্ন বিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে ওই অঞ্চলে তাদের কোনো বিমান ধ্বংস হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে বুশেহর প্রদেশের জাম এলাকায় একটি শত্রু ভাবাপন্ন বিমান প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে। জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেস্তানির বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বিমানটিকে নিশানা করেছে। এদিকে ইরানের সংবাদ মাধ্যমের এই দাবি অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের বুশেহর প্রদেশের কাছে কোনো মার্কিন বিমান ভূপাতিত করার ঘটনা ঘটেনি। লেবাননে ইসরায়েলের চলমান হামলায় আরো ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত 16 জন নিহত এবং 58 জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর মধ্যে নাভালিয়া এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের 4 বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলের হামলার পাশাপাশি জারি করা হয়েছে এলাকা খালি করার নির্দেশনা, যার ফলে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। সাম্প্রতিক সময়ে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক ও বেসামরিক স্থাপনায় হামলা আরো জোরদার করেছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাভালিয়া এলাকায় ইসরায়েলি হামলায় তাদের এক সেনা সদস্য নিহত হয়েছেন। এবার ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।
যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে বৈশ্বিক এই সংস্থাটি এই পদক্ষেপ নিয়েছে। এদিকে ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ সহ কয়েকটি সংস্থাকে ওই তালিকায় যুক্ত করার খবর প্রকাশের পর দেশটির রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি জাতিসংঘের এই পদক্ষেপকে রাজনৈতিক সিদ্ধান্ত বলেও আখ্যায়িত করা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার দায়ে অভিযুক্তদের কালো তালিকায় ইসরায়েলকে যুক্ত করেছে জাতিসংঘ। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দানন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তবে তিনি অভিযোগ করেন, ইসরায়েলকে তালিকাভুক্ত করার মাধ্যমে জাতিসংঘ একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। ড্যানি দানন লিখেছেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, বাস্তবতা ও তথ্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আসন্ন 2026 ফিফা বিশ্বকাপের জন্য সুপারস্টার লিওনেল মেসিকে অধিনায়ক রেখেই চূড়ান্ত 26 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বমঞ্চের আসরটি হবে 38 বছর বয়সী ইন্টার মায়ামির এই কিংবদন্তি ফরওয়ার্ডের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। 2022 সালে কাতারে বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ তারকা সদস্যই স্থান পেয়েছেন আর্জেন্টিনার এবারের মূল স্কোয়াডে। অধিনায়ক মেসির পাশাপাশি কাতার বিশ্বকাপের বিশ্বস্ত সেনানী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যাক্সিলেস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ সহ মোট 17 জন অভিজ্ঞ ফুটবলারকে স্কোয়াডে ধরে রাখা হয়েছে। তবে ফুটবল অঙ্গনে বেশ কিছুদিন ধরে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক অবসর ভেঙে দলে ফেরানো হয়নি তারকা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। 2024 সালের কোপা আমেরিকা টুর্নামেন্ট জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো গত বিশ্বকাপের ফাইনালের এই মহানায়ককে ছাড়াই চূড়ান্ত পরিকল্পনা সাজিয়েছে দল। অন্যদিকে কাতার বিশ্বকাপের শিরোপা জয়ী দলের অন্যতম লেফট ব্যাক মার্কোস আকুনা সাম্প্রতিক ফিটনেস সমস্যার কারণে স্কোয়াডে নিজের জায়গা হারিয়েছেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।